মুভি শুরু হয় একটা পাবে, যেটার মালিক হলো ওভেন। পাবের অবস্থা এখানে বেশি ভালো না। তুফানের রাত। তখন এক নীল নামের লোক পাবের ভেতরে আসে আর সে বলছিল আমাকে তার সাথে দেখা করতে দাও। সে এটার জন্য অনেক টাকাও দিচ্ছিল, কিন্তু ওভেন তাকে সোজা মানা করে দেয় আর ফিরিয়ে দেয়। এই পাবের ইতিহাস এই যে এই পাবের বেসমেন্টে এক সুপার ন্যাচারাল ক্রিয়েচার থাকে, যেটা কোনো মৃত মানুষের সাথে আপনার কথা বলাতে পারে। শুধু আপনাকে সেই মৃত ব্যক্তির কোনো জিনিস তাকে দিতে হবে। সেই জিনিস খেয়ে সেই লোকের আত্মাকে ডাকবে আর সেই লোকের রূপ নিয়ে নেবে। পরে আপনি সেই মৃত ব্যক্তির সাথে কথা বলতে পারবেন, কিন্তু শুধু 2 মিনিটের জন্য। 2 মিনিট পর সেই ক্রিয়েচার আবার কন্ট্রোলে এসে পড়বে আর পরে আপনাকে ফাঁসিয়ে মেরেও ফেলতে পারে, কারণ সে অনেক পাওয়ারফুল। সে শুধু তারই কথা মানবে যে এই পাবের মালিক, যেমন এখন মালিক হচ্ছে ওভেন। ওভেন এই প্রক্রিয়াটা একটা ব্যবসা বানিয়ে রেখেছিল। 2 মিনিটের জন্য 2000 টাকা নিয়ে সে অনেক লোকের কথা তাদের মরে যাওয়া লোকেদের সাথে করায়, কিন্তু এখন সে এসব করে খুবই ক্লান্ত। আজকে রাতে ওভেন সেই ক্রিয়েচারের সাথে সম্পূর্ণ বেসমেন্টে আগুন লাগিয়ে দেবে, যাতে এই সমস্যা চিরদিনের জন্য শেষ হয়ে যায়। এই জন্য সে নীলকে চলে যেতে বলে, যে এসেছিল তার মৃত স্ত্রীর সাথে কথা বলার জন্য। আগুন লাগানোর আগে ওভেন একটি ভিডিও মেসেজ রেকর্ড করে পরবর্তী মালিকের জন্য, যদি সে তার প্ল্যানে ফেল হয়ে যায় সেই জন্য। সে সেই ভিডিও মেসেজে বলে বেসমেন্টে এক মায়াবী ক্রিয়েচার থাকে আর এটার মালিক এখন তুমি, অর্থাৎ তুমি সেই ক্রিয়েচার এবং বাইরের দুনিয়ার মধ্যের দেওয়াল। যেটাই হয়ে যাক না কেন, তাকে বেসমেন্টের থেকে বাইরে যেতে দেবে না, না হলে কিছু বাঁচবে না। এরপর সে আগুন লাগানোর জন্য যায়, কিন্তু বেচারা নিজেই জ্বলে পুড়ে যায়। জ্বলতে জ্বলতে সে বেসমেন্টের থেকে বাইরে এসে পড়ে, কিন্তু সেখানে দাপড়িয়ে মরে যায়। আর তার মরার পর আগুন এক নিমেষে নিভে যায়। এই ক্রিয়েচারকে অনেক বছর ধরে বেসমেন্টে বন্দি করে রাখা হয়েছে। পাবের মালিক সময়ের সাথে সাথে বদলাতে থাকে, কিন্তু উদ্দেশ্য সবার একটাই থাকে, তাকে বেসমেন্টে আটকে রাখা। ওভেনের আগেও এই পাবের অনেক মালিক ছিল, যাদের ফটো দেওয়ালে লাগানো ছিল। এই লোকগুলোর মৃত্যুও সেভাবেই হয়েছিল যেমন ওভেনের হয়েছে, কারণ মালিক হওয়ার অর্থ হলো আপনি অলরেডি মৃত। কারণ একবার পাবের মালিক হওয়ার পর সে এই পাবের থেকে বাইরে যেতে পারবে না। এটা একটা কার্স বা অভিশাপ। এখন ওভেনের মেয়ে আইরিসকে দেখা যায় যে কোনো অন্য এক শহরে একলা থাকে। যখন আইরিস ছোট ছিল তখন ওভেন তাকে আর তার মাকে ছেড়ে চলে যায়, কারণ সে পাবের মালিক হয়ে যায়। কিন্তু আইরিস এ ব্যাপারে জানেই না। আজও সে ওভেনকে ঘৃণা করে, কারণ যখন তার মা অসুস্থ হয়ে যায় তখন ওভেন তাদের সাথে দেখা করার জন্য আসে না, আর সেই রোগের জন্য আইরিসের মা মরে যায়। এখন আইরিসের অবস্থা অনেকটা খারাপ, কারণ তার কাছে জব নেই। আর যেই রুমে সে ভাড়া থাকে সেখানের ভাড়ার টাকা না দেওয়ার জন্য তাকে ঘরের থেকে বের করে দেওয়া হয়। এখন তার কাছে একটাই সাহারা, তার ফ্রেন্ড কেটি আইরিসকে তার ঘরে নিয়ে যাচ্ছিল। তখনই আইরিসের কাছে ফোন আসে, তোমার ফাদারের মৃত্যু হয়ে গেছে। এটা শুনে কেটি তার টিকিট কেটে দেয়, আর তখন আইরিস রওনা দিয়ে দেয়। সেখানে পৌঁছে যখন সে বডির অবস্থা দেখে, তখন তার অবস্থা দেখে সে একদম শক হয়ে যায়। তখন সে ফেরার সময় তাকে এক লয়ার আটকায়। উকিল এখানে এসেছিল প্রপার্টির ব্যাপারে কথা বলার জন্য। সে আইরিসকে পাপ দেখানোর জন্য নিয়ে যায়। পাপ দেখে আইরিস ভাবে এত বড় প্রপার্টি আমার ফাদারের কাছে ছিল, আর আমি এটা জানতামও না। যেখানে আইরিসের ফাদার পুরে মরেছিল সেখানে তার চিহ্নও ছিল। নিচে পাপ ছিল আর উপরে থাকার জন্য রুম। সেখানে সুটকেসে ওভেনের কাপড় রেখা ছিল। এটা দেখে বোঝা যায় ওভেন এখানে থেকে চলে যেতে চাইছিল। এখন উকিল আইরিসকে বারবার বলছিল প্রপার্টির কাগজে সাইন করে দেওয়ার জন্য, কারণ সে এটা বিক্রি করে দেবে। তখন আইরিস তাকে বলে আমি ভেবে তারপর বলবো, কারণ তার কাছে থাকার অন্য কোনো জায়গা ছিল না। এখনের জন্য একটা আশ্রয় সে তো পেয়েই গেল। আর উকিলের উপর তার বিশ্বাস ছিল না। রাতে সে কেটিকে সবকিছু বলে দেয়। তখন কেটি বলে যতক্ষণ পর্যন্ত আমি না আসি তুমি কোনো সিদ্ধান্ত নিও না। পরে আইরিস ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে বেসমেন্টে থাকা টাইমার বেজে ওঠে। সেটা চেক করার জন্য আইরিস নিচে যায়, কিন্তু বেসমেন্টের দরজায় তালা ঝুলছিল আর সম্পূর্ণ দরজার উপর অন্য এক ভাষায় কিছু লেখা ছিল। যখন সে এইসবে ব্যস্ত ছিল তখনই তার পেছন দিয়ে কেউ হেঁটে যায়, যেটা ছিল নীল। সে কোনোভাবে পাবের ভেতর এসে পড়েছিল। সে আইরিসকেও সেম অফার দেয় যে আমাকে তার সাথে দেখা করতে দাও, কিন্তু আইরিস তার কথার কোনো অর্থ বুঝে না। কিন্তু অনেক টাকা দেখে সে ভাবতে বাধ্য হয়ে যায় নীল অনেক টাকা অফার করছিল শুধু বেসমেন্টে যাওয়ার জন্য। সেজন্য এখানে আইরিসের কি বা লোকসান ছিল? তার তো একবারে লটারি লেগে গিয়েছিল। কিন্তু সমস্যা হলো তার কাছে বেসমেন্টের চাবি ছিল না, সেটা আছে উকিলের কাছে। যদি চাবি চাই তাহলে পাপ তার নিজের নামে করতে হবে, আর সেটা এখন আইরিস করেও নেবে, কারণ সব দিকের থেকে তার প্রফিটই হচ্ছিল। টাকা নিয়ে সে নীলকে বলে কাল আসার জন্য, কালকে সে বেসমেন্টের চাবি পেয়ে যাবে। এটা শুনে নীল খুশি হয়ে সেখান থেকে চলে যায়। পরে সকাল হলে আইরিস উকিলের কাছে যায় আর কাগজে সাইন করে দেয়, অর্থাৎ সে পাবের ওনার হয়ে যায়। এখানে উকিলের হাতে যেটা আংটি ছিল
সেখানে বেসমেন্টের দরজায় থাকা ভাষায় কিছু লেখা ছিল, আর যেই কলম দিয়ে সে সাইন করতে দেয় সেটাতেও, আর যেই কাগজে সে আইরিসকে সাইন করতে বলে সেখানে প্রাক্তন সব মালিকের সাইন থাকে। এখানে এত বেশি সাইন থাকে যে পেপার প্রায় ফুল হয়ে গেছে। সাইন করার পর আইরিসকে সব চাবি দিয়ে দেওয়া হয়, আর সাথে সেই টেপ যেটা ওভেন রেকর্ড করেছিল মরার আগে, যেটাতে মেসেজ ছিল নতুন ওনারের জন্য। ওভেন স্বপ্নেও ভাবতে পারতো না তার নিজের মেয়ে নতুন ওনার হবে আর সে এই মেসেজ দেখবে। রাতের বেলা কেটিও এসে পড়ে, আর আইরিস যেটা করেছে সেটা শুনে সে অসন্তুষ্ট ছিল। তখন আইরিস বলে, যখন টাকা আসছে তখন আমি কেনই বা না নিব। এরপর কিছু সময় পর নীলও এসে পড়ে। তারা তিনজন বেসমেন্টে চলে যায়, যেখানে দুটা চেয়ার রাখা ছিল আর সামনে থাকা দেওয়ালে একটা বড় গর্ত ছিল। সেই ক্রিয়েচার সেটার মধ্যেই থাকতো। নীল তাকে ডাকছিল। এদিকে নীলের ঘাম পড়ছিল, কিন্তু কেটি আর আইরিস ইয়ার্কি করছিল, কারণ তারা জানতোই না তারা কি জিনিসের মুখোমুখি হতে যাচ্ছিল। কিন্তু অল্প পরেই তাদের হাত পা জমার মতন অবস্থা হয়ে যায়। যখন সেই ক্রিয়েচার সেই গর্তের থেকে বাইরে আসে, সেটার মাথা একটা ব্যাগ দিয়ে ঢাকা ছিল, সেজন্য এটার নাম ব্যাগ হেড হয়। সেটার ফেস দেখা যাচ্ছিল না, কিন্তু হাত পা যথেষ্ট ছিল যে কারোর অবস্থা কাহিল করার জন্য। সাহস জুটিয়ে নীল তাকে বলে যে আমার ওয়াইফের সাথে আমার কথা বলাও। ব্যাগ হেড নীলকে ইগনোর করে আইরিসের দিকে এগিয়ে যাচ্ছিল, কারণ আইরিসই হলো মালিক। সে একেবারে আইরিসের কাছে পৌঁছে যায়, আর তার কাছে আসার রিস্ক কে নেবে। এই জন্য আইরিস তাকে কামান দেয় থামার জন্য, আর তখনই সে থেমে যায়, কারণ আইরিস হলো মালিক আর তার সব অর্ডার সে মানবে। এখন আইরিস এই প্রোগ্রামের দাম দুগুণ করে দেয়। সে অর্ডার দিয়ে তাকে চেয়ারে বসায়। পরে নীল তার ওয়াইফ সেরার রিং তাকে দিয়ে দেয়, যেটা সে খেয়ে ফেলে। এখানে একটা কাজ করতে নীল ভুলে যায়, সেটা হলো তাকে চেয়ারের সাথে বাঁধতে। পরে সে তাড়াতাড়ি এটাও করে ফেলে। এখন 1 সেকেন্ডের মতন কিছু হয় আর ব্যাগেডের হাত পা চেঞ্জ হয়ে যায়, মানে সেরা এসে পড়ে। নীল আবেগিক হয় আর তার মাথার থেকে ব্যাগ সরায়, কিন্তু ব্যাগ সরানোর পর তার সব আনন্দ শেষ হয়ে যায়, কারণ সেরার বদলে এসে পড়েছিল নীলের মা। আসলে সেরাকে ডাকার জন্য যে রিং সে দিয়েছিল সেটা তার মার ছিল। নীলের ওয়েডিংয়ে তার মা তাকে দিয়েছিল সেরাকে পরানোর জন্য, সেজন্য রিংটার আসল মালিক নীলের মা, সেরা না। নীলের মা 20 বছর আগে নিজের প্রাণ নিয়েছিল, কিন্তু এখন নীল তাকে বলে আপনি মরে গিয়েছিলেন। তখন সে এটা মানতেই চাচ্ছিল না। মরে গিয়েছিলাম, তাহলে এখানে কিভাবে বসে আছি? নীলের মা এখানে রেগেছিল আর বলছিল তাকে কেন বেঁধে রাখা হয়েছে। সে অনেক বছর আগে মরে গিয়েছিল। সে মানতেই চাইছিল না যে সে মৃত। তার এমন মনে হচ্ছিল যেন সে ঘুমের থেকে উঠেছে। এখানে অনেক বছর কেটে যাওয়াতে তার স্মৃতি চলে গিয়েছে। এখন নীল তাকে জিজ্ঞাসা করে যে সে এমন কেন করেছিল। সবাই বলতো যে আমার জন্য করেছিল। এভাবে কথা বলতে বলতে 2 মিনিট পার হয়ে যায়, আর 2 মিনিট পর কি হয় সেটা আপনারা ভালোভাবে জানেন। সেই ক্রিয়েচার কন্ট্রোলে আসতে থাকে। সম্পূর্ণ কন্ট্রোলে আসার পর সেই ক্রিয়েচার কঠোর শব্দ বলতে থাকে আর নীলকে বলে সে তাকে কিস করতে চায়। এটা বলে সে তার গলা জিরাফের মতন লম্বা করে ফেলে। এটা দেখে নীল ভয়ে পিছিয়ে যায়, আর তখনই সেই ক্রিয়েচার চেয়ারের থেকে উধাও হয়ে যায়। মানে 2 মিনিট পার হওয়ার পর তাকে বেঁধে রাখা যায় না। আসলে তারা একটা বড় ভুল করে ফেলেছে। ক্রিয়েচারের মাথায় ব্যাগ দিতে ভুলে গিয়েছিল। এখন সেটা নীলের উপর ঝাঁপ দিয়ে তার উপর চড়ে বসে। তখন আইরিস তাকে অর্ডার দেয় আর সেটা সেখানে থেমে যায়, আর তাড়াতাড়ি সে ব্যাগ পরিয়ে দেয়, আর সেজন্য সে শান্ত হয়ে যায়। আর তখনই সে নীলের দেওয়া রিং বমি করে দেয়। এরপর আইরিস অর্ডার দেয় সেটাকে গর্তের ভেতরে যাওয়ার জন্য। তখন সে চুপচাপ চলে যায়। কোনোভাবে নীল বেঁচে যায়, কারণ তার ভাগ্য ভালো ছিল। নীল এখন বলে পরের বার আমরা আরও সাবধানে থাকবো। নীল আইরিসকে আরও টাকা দেয় আর তাকে বলে আবার সে এই প্রসেস ট্রাই করতে চায়। নীলের যাওয়ার পর তারা দুজন ওভেনের রেকর্ড করা টেপ চালায়। তখন সব জিনিস তাদের ক্লিয়ার হয়ে যায়। ওভেন বলেছিল সেই ক্রিয়েচার ততক্ষণ মালিকের কথা শুনবে যতক্ষণ সে সেই গর্তের বাইরে থাকবে। সেই গর্তের ভেতরে গেলে সে তোমাকে ছাড়বে না। আর 2 মিনিট পার হওয়ার পর যতক্ষণ তুমি তার সাথে কথা বলবে তত বেশি সে পাওয়ারফুল হতে থাকবে। তার একটাই উদ্দেশ্য এখানের থেকে বাইরে বার হওয়া, আর সেটাই তোমাকে আটকাতে হবে। যাই হয়ে যাক না কেন সেটাকে এখানের থেকে বার হতে দিও না। মানে সেটার ব্যবহার করতে মানা করেছিল, কারণ শেষে সে তোমাকে ফাঁসিয়ে দেবে। আর যদি তুমি এখানে থেকে পালানোর চেষ্টা করো তাহলে রোগ আর মৃত্যু তোমার পিছু ছাড়বে না। যেখানেই চলে যাও, কিন্তু তোমাকে এখানে ফিরে আসতেই হবে। এখানে বোঝা যায় আইরিসের মাও এর জন্য মরেছিল, কারণ ওভেন এখানের থেকে বার হয়ে তার ফ্যামিলির কাছে যেতে চেয়েছিল, কিন্তু তাকে ফলো করে রোগ আর মৃত্যু। এই জন্য বাধ্য হয়ে তাকে এখানে ফিরে আসতে হয়। প্রথম তো অনেক ভালো লাগে, কারণ টাকা আসতে থাকে, কিন্তু সময় পার হওয়ার পর এটা কার্সে পরিণত হয়ে যায়। এই জন্য ওভেন সেই ক্রিয়েচারের শক্তি ব্যবহার করার জন্য বারণ করেছিল। এখানে আইরিস বুঝে যায় কেন তার ফাদার তাদের ছেড়ে চলে গিয়েছিল। সে তার ফাদারকে এতদিন ভুল ভাবছিল। কেটি এখন আইরিসকে বোঝায় এই জায়গাটা সেফ না, কিন্তু আইরিস আরও একবার নীলের সাথে ডিল করতে চায়, যার পর সে এখান থেকে চলে যাওয়ার প্রমিস করে, আর কেটিও মেনে যায়। এখন বেসমেন্টের সিঁড়িতে আইরিস
ডু নট ক্রস লিখে দেয় আর ব্যাগহেডকে অর্ডার দেয় যাতে সে বেসমেন্টের থেকে না বার হয়। এখন কেটি একটা ফটো পায়, সেটা ছিল অটো ওগলারের। আর পরে এই ব্যাপারে রিসার্চ করে জানতে পারে সে সেই পাবের পুরানো মালিক ছিল আর অটো নিজের প্রাণ নিয়ে নিয়েছিল। আর এখানে অটো কেটিকে হান্ট করে আর 1 সেকেন্ডে সে গায়েব হয়ে যায়। এখন কিছু সময় পর নীল আবার পাবে আসে আর এবার নীল ব্যাগহেডকে সেরার লকেট দেয়। লকেট খাওয়ার পরেই সেরা তাদের সামনে এসে পড়ে। এবার আইরিস 2 মিনিটের টাইমারও সেট করে দেয়। সেরা একটা কার অ্যাক্সিডেন্টে মরেছিল, কিন্তু তার এসব কিছু মনেই নেই। নীল তাকে সবকিছু মনে করায়, কিন্তু সেরা তার কথা বিশ্বাসই করছিল না। এখন বেশি সময় না থাকায় নীল সোজা আসল কথা বলে দেয়। নীল সেরাকে জিজ্ঞাসা করে তার অ্যাফেয়ার কার সাথে চলছিল, আর এটা শুনে সেরা থম হয়ে যায়। নীল গুড বাই বলার জন্য না, সেরার মুখের থেকে সত্যিটা জানার জন্য এমনটা করে, কিন্তু সেরা এই ব্যাপারে কিছুই বলে না। আর এভাবেই 2 মিনিট পুরা হয়ে যায়। আইরিস এখন সেরার মুখে ব্যাগ দিতে যাচ্ছিল, তখনই ব্যাগহেড আসল রূপ দেখানো শুরু করে দেয়। সে ভয়ঙ্কর মুখ দেখিয়ে আর সে আইরিসের মুখে হাত দিয়ে বন্ধ করে দেয় যাতে সে কিছু বলতে না পারে, তাকে অর্ডার না দিতে পারে। সে চাইলে তখনই আইরিসকে শেষ করে দিতে পারত, কিন্তু সে তা করে না, এটা দেখানোর জন্য যে আইরিসের কোনো ক্ষমতাই নেই তার সামনে। তখন আইরিস খেপে গিয়ে ব্যাগহেডকে বলে তোকে আমার কথা শুনতে হবে, কিন্তু এখানে কেউ মালিক বা চাকর নেই, তারা দুজনেই কয়েদি, তারা দুজনেই বন্দী। এই কথাটা সে ব্যাগহেড নিজে বলে, কিন্তু আইরিস এই কথাটা বুঝতেই পারে না। এখন ব্যাগহেড তার গর্তে চলে যায়। নীল এখনো সন্তুষ্ট হয় না, কারণ সে এখনো জবাব পায়নি। আর কেটি তাকে ঘরে চলে যেতে বলে। এখন আইরিস বসে ড্রিঙ্ক করতে থাকে, তখনই জানলার কাছে সে তার ফাদারের প্রতিবিম্ব দেখতে পায়। এখন ব্যাগহেড তার সাইকিক পাওয়ার ব্যবহার করে আর আইরিসকে অতীতে নিয়ে যায়। তার ফাদারের মৃত্যুর কিছু সময় আগে, মরার আগে ওভেন তার ওয়াইফকে ডেকে শেষবারের মতন কথা বলে। ওভেন তাকে বলে সে আইরিসের সাথে দেখা করতে যাবে, আর 2 মিনিট পার হওয়ার পর লাইটার নিয়ে সে ব্যাগহেডের দেহে আগুন লাগাতে যায়, কিন্তু ব্যাগহেডের বদলে ওভেন নিজে আগুনে পুড়ে মরে যায়। এখন রাতে ঘুমানোর সময় আইরিস নিচের থেকে আওয়াজ শুনতে পায়। কেটি এখানে উধাও ছিল, এই জন্য আইরিস জলদি বেসমেন্টে চলে যায় আর সেখানে গিয়ে সে দেখতে পায় তার ফাদারকে, যে কিনা ব্যাগহেডের গর্তের ভিতর যাচ্ছিল। আইরিস যখন তাকে আটকায় তখন সে দেখে ওভেনের মুখের চামড়া খসে পড়ছিল, আর তখনই সে নিজের মুখের স্কিন টেনে ছিঁড়ে খুলে ফেলে, আর তখনই তার ভেতর থেকে বের হয় ব্যাগ। এখন আইরিস ব্যাগহেডের গলা চেপে ধরে, কিন্তু এখানে উল্টা আইরিসের দম বন্ধ হয়ে আসছিল। ব্যাগ মুখের থেকে সরানোর পরে সেটা বার হয় আইরিস নিজে। আসলে এটা তার স্বপ্ন ছিল, কিন্তু রিয়েল লাইফেও আইরিসের গলায় চাপ পড়ে যাচ্ছিল। সে কিছু করতে পারছিল না, এই জন্য তার মৃত্যু নিশ্চিত ছিল। কিন্তু তখনই কেটি এসে কোনোভাবে আইরিসকে বাঁচায়। ব্যাগহেডের কাছে এত পাওয়ার আছে যে কোনো ভাবে সে আইরিসকে শেষ করে দিতে পারে। এখন কেটি আইরিসকে এখানে থেকে চলে যাওয়ার কথা বলেছিল, কিন্তু পাওয়ার আর টাকার লোভ সামলাতে না পেরে আইরিস এখানে থাকার সিদ্ধান্ত নেয়। এত কিছু হওয়ার পরেও এখন কেটি আইরিসকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আইরিস তার উপর খেপে যায়। সেই জন্য কেটি সেখান থেকে চলে যায়, কিন্তু তাও সে আইরিসকে একেবারে ছেড়ে চলে যায় না। আর কেটি চলে যায় অটো বগলারের ঘরে, যাতে কোনো কিছু সেখান থেকে সে জানতে পারে। না হলে আইরিস নিজের পায়ে কুড়াল মারার ব্যবস্থা করছে। অটোর ঘরে একেবারে পুরানা হয়ে গিয়েছিল, কিন্তু তাও সেখানে কিছু ফটো ছিল, যেটা দেখে জানা যায় পাস্টে অটো এটার থেকে বের হওয়ার চেষ্টা করেছিল। অন্যদিকে আইরিস তার ফাদারকে ব্যাগহেডের দ্বারা ডেকে আনে। ওভেনের এখানে মনেই নেই যে তার মৃত্যু হয়ে গেছে, তার শুধু এটা মনে আছে যে সে এ জায়গায় আগুন লাগিয়ে দিয়েছিল, কিন্তু এখনো জায়গাটার তো সেরকম কোনো চিহ্নই নেই। সত্যি জেনে তার আরো বড় ধাক্কা লাগে, কারণ যেই কার্সের থেকে সে তার মেয়েকে রক্ষা করছিল এতদিন, আজ সে সেই কার্সে ভেসে গেছে। যে কাজ করে অতীতে অনেক টাকা ইনকাম করেছিল, সেটা করেই তার নিজের মেয়ে আজ তাকে এখানে ডেকেছে। এখন দেখতে দেখতে টাইম শেষ হয়ে যায়, তখনই ওভেনের দেহে আগুন লেগে যায়। আসলে এটা ইলিউশন ছিল। চলে যাওয়ার আগে ওভেন আইরিসকে গুড বাই বলে, আর সাথে এটাও বলে যে আমাকে আবার ডেকো না। আসলে সে বলতে চাইছিল ব্যাগহেডের পাওয়ার ইউজ না করার জন্য। এখন আইরিস জলদি করে তাকে ব্যাগ পরিয়ে দেয়, আর সেই ডিটকে জ্বালানোর জন্য যায়, কিন্তু সেটায় আগুন ধরেই না, মানে সেই কাগজটায়। এই দুঃখে সে এত ড্রিঙ্ক করে যে সে হ্যাং ওভার হয়ে পড়ে যায়। কিছু সময় পর কেটি এসে আইরিসকে দেখতে পায় না, ফোন করলেও ফোনটা সুইচ অফ দেখায়। এই অবস্থায় কেটি বেসমেন্টে চলে যায়, যেখানে তার অপেক্ষা করছিল ব্যাগহেড। কেটির কাছে একটা কাগজ ছিল যেটা সে ওটোর ঘরে পেয়েছিল। এই কাগজটা কেটি খেয়ে ফেলে, তখনই ওটোর সোল এখানে এসে পড়ে। এখন কেটি ওটোর থেকে ব্যাগহেডের রহস্য জানতে পারে। এই কাহিনী 400 বছর আগের, যখন একটা রিলিজিয়াস গ্রুপের লোকেরা একটি এমন মহিলাকে পায় যে মৃত ব্যক্তিদের ডেকে তাদের সাথে কথা বলাতে পারত। সেই গ্রুপের সদস্যরা সেই মহিলার পাওয়ার অ্যাবিউজ করতে চেয়েছিল, কিন্তু যখন লেডি তাদের কন্ট্রোলে আসে না, তখন তারা সেই লেডিকে উইচ অপবাদ দিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু মরার পরেও তাকে আটকে রাখতে পারেনি। সে ফিরে আসে, এবার আরো বেশি শক্তিশালী হয়ে। সে নিজের সাথে এনেছিল রোগ আর মৃত্যু, মানে মহামারী। অনেক গ্রাম সে ধ্বংস করে ফেলে।
তখন এক রিচুয়াল করে তাকে এই দেওয়ালের পেছনে বন্দি করে দেওয়া হয়। সময় পার হওয়ার সাথে সাথে সবাই তাকে ভুলে গিয়েছিল, কিন্তু অনেক বছর পর সেই গ্রুপের বংশধরেরা এই দেওয়ালে গর্ত করে ব্যাগহেডকে আবার সেই বাইরে আনে তার পাওয়ার অ্যাবিউজ করার জন্য। কিন্তু যত বেশি সেটার পাওয়ার ব্যবহার করে তত বেশি সে শক্তিশালী হতে থাকে। এক এক করে সে সবাইকে মেরে ফেলে। এখন এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যে তার আর বাইরের জগতের মধ্যে শুধু একটা গার্ডিয়ান বেঁচে আছে, যে ডিডে সাইন করে তার কার্সকে স্বীকার করবে আর তাকে প্রতিশোধ নেওয়ার থেকে আটকাবে। এখন সেই গার্ডিয়ান হলো আইরিস। এসবের মধ্যে সময় শেষ হয়ে যায় আর ব্যাগহেড কেটিকে ধরে মেরে ফেলে। পরের দিন সকালে আইরিস জাগে, তখন তার ফোনে কেটির কল আসছিল। কেটির আওয়াজ করে ব্যাগহেড আইরিসকে বেসমেন্টে ডাকে। কেটির আওয়াজ সেই গর্তের ভেতর থেকে আসছিল। বেশি না ভেবে সে গর্তের ভেতরে চলে যায়। সেখানে অনেক মাকড়সার জাল ছিল। সেখানে খুঁজতে খুঁজতে সে কেটিকে পায়, কিন্তু জলদি সে তার লাশও পেয়ে যায়। এখন তার সাথে যে আছে সে হলো ব্যাগহেড। এটা জানতে পেরেই সে প্রাণে বাঁচার জন্য দৌড় দেয় আর ব্যাগহেড সিলিং এ বেয়ে তাকে তাড়া করতে থাকে। কোনোভাবে আইরিস বেঁচে বার হয় আর তখনই নীল তাকে নিয়ে যায়। এখন নীল আইরিসকে কিছু ট্যাবলেট দেয় রিল্যাক্স হওয়ার জন্য, যেগুলো খেয়ে সে ঘুমিয়ে পড়ে। পরে একেবারে রাতে জাগার পর সে দেখে নীল ব্যাগহেডের সাথে ডিল করছিল। সে ডিডের উপর সাইনও করে ফেলে, কিন্তু সেটা নিজের থেকে মুছে যায়, কারণ সেই সিম্বলওয়ালা পেন দিয়ে সাইন করতে হবে। তখন ব্যাগহেডও সেরাকে ডেকে আনে। এবার সেরা নীলের সিক্রেট বলে দেয়। নীল তার ড্রিঙ্কে ঘুমের ওষুধ দিয়েছিল, যার কারণে গাড়ি চালানোর সময় সেরা ঘুমিয়ে পড়েছিল আর গাড়ি ক্র্যাশ হওয়ার ফলে তার প্রাণ চলে যায়। নীল এটা জানতো না যে সেরা রাতে গাড়ি নিয়ে বার হয়ে যাবে। সে ভেবেছিল সেরা ঘুমিয়ে পড়বে। এখানে নীলের পায়ের নিচের মাটি সরে যায়। এটা শুনে যে সেরা তখন প্রেগনেন্ট ছিল। সেরা এখন নীলকে বলে, আমরা এখন একসাথে থাকতে পারি, কিন্তু তোমায় আইরিসকে শেষ করে দিতে হবে। এখন নীল আইরিসের পেছনে পড়ে যায় তাকে শেষ করার জন্য। নীলের থেকে বেঁচে আইরিস ছাদে চলে যায়, যেখানে নীল তাকে ধরে ফেলে আর সেখানের থেকে ফেলে মেরে ফেলে। এখন তার বডি নিয়ে নীল বেসমেন্টে যায় আর তার ফোন ব্যাগহেডকে দিয়ে বলে, আইরিসের সোলকে এখানে ডাকো যাতে এই ডিডে সে আমার নাম লিখে দেয়। এখানে নীল একেবারে মূর্খামি করে ফেলে। তখনই আবার ব্যাগহেড আইরিসের সোলকে ডেকে আনে। কিছু সময় আগে যে নিজেই মৃতদের ডেকে আনছিল, এখন সে আইরিস নিজেই তাদের দলের সদস্য হয়ে গেছে আর তার নিজের মৃতদেহ তার সামনেই পড়ে রয়েছে। দেহের থেকে এমন কি বের হয়ে গেছে যার জন্য এখন তার কোনো মূল্যই নেই। এখানে নীল নিজে বুঝতে পারছিল না যে সে কত বড় ভুল করে ফেলেছে। মালিক ছিল আইরিস, যাকে নীল মেরে ফেলেছে। এখন ব্যাগহেডকে অর্ডার দেওয়ার মতন আর তাকে আটকে রাখার মতন কোনো গার্ডিয়ান বেঁচে নেই। তার থেকে বড় ভুল নীল গার্ডিয়ানকে ব্যাগহেডের বডিতে ডেকে আনে, যার জন্য ব্যাগহেড এখন সম্পূর্ণ মুক্ত। এখানে প্রথম থেকে সবকিছু প্ল্যান ছিল। নীলের এখানে আসা, আইরিসের আসা, কেটির আসা, অটোর ফটো পড়া, A to Z সবকিছু প্ল্যান ছিল। এরা সবাই মোহরা ছিল। ব্যাগহেড নীলের মায়ের রূপ নিয়ে তার হাত ভাঙে, সেরার রূপ নিয়ে মাথায় আঘাত করে, আইরিসের রূপ নিয়ে চেয়ার দিয়ে শেষে নীলের মুখ থেতলিয়ে দেয়। এরপর ডিডে আগুন লাগিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। সম্পূর্ণ পাবে আগুন লাগিয়ে সে বের হয়ে পড়ে তার 400 বছর পুরানো প্রতিশোধ নেওয়ার জন্য। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়।